আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কাহিনী অবলম্বনে আয় তবে সহচরী। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। সতর্কীকরণ: গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। যদি কোনো মিল থেকে থাকে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পটি সত্য লেখক এবং প্রকাশনা সংস্থা কর্তৃক সংরক্ষিত। গল্প আয় তবে সহচরী। দরজার পাল্লাটা খোলাই ছিল। অধস্তন একজন পুলিশ অফিসার এবং দুজন পুলিশ কর্মীকে নিয়ে ঘরের ভিতর পা রাখলেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার ধৃতিমান। তখনও এসি চলছে ঘরটাতে। শীতল বাতাস ঘুরে বেড়াচ্ছে বৈভবপূর্ণ ঘরটার ভিতরে। ঘরের ঠিক মাঝখানে সেগুন কাঠের একটা দামি খাট, তার ঠিক উপরে সিলিং ফ্যানের থেকে ঝুলছে একটা মেয়ে। ওড়নাটা চেপে বসেছে তার গলায়, মাথাটা একদিকে কাত হয়ে আছে, চোখের মনি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। বেরিয়ে এসেছে জীবের অর্ধেকটা। ঝুলন্ত মেয়েটার দিকে তাকাতেই ধৃতিমানের দীর্ঘ পুলিশ জীবনের অভিজ্ঞতা তাকে জানিয়ে দিল মেয়েটির শরীরে আর প্রাণ নেই। অন্তত ঘন্টা ৩-৪ আগে মৃত্যু হয়েছে মেয়েটার। খাটের এক পাশে একটা ছোট টুল কাত হয়ে পড়ে আছে। ঘরের ভিতর চারদিকে ঘুরে ভালো করে পর্যবেক্ষণ করলেন ধৃতিমান। বিছানার চাদরটাও টান টান করে পাতা। ঘরটাতে এমন কোনো অসঙ্গতি ধৃতিমান বা অন্য কোনো পুলিশ কর্মীদের নজরে পড়ল না, যা দেখে মনে হতে পারে যে মেয়েটাকে খুন করে বা জোর করে সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই ব্যাপারটাকে সুইসাইড বলেই মনে হলো ধৃতিমানের। বডির পোস্টমর্টেমের রিপোর্ট এলে অবশ্য ব্যাপারটা আত্মহত্যা কিনা তা স্পষ্ট করে জানা যাবে। ধৃতিমান সাধারণত এই ধরনের কেসগুলো স্পষ্ট ভিজিট করেন না, স্থানীয় থানায় ব্যাপারটা দেখে। কিন্তু এই মাঝরাতে লালবাজার থেকে ধৃতিমানকে ছুটে আসতে হয়েছে এই কারণে যে এই ঝুলন্ত মেয়েটির বাবা অপরেশ সিংহ কলকাতার অত্যন্ত খ্যাতনামা ব্যবসায়ী শুধু নন, হাই সোসাইটি, বিশেষত ওপরতলার রাজনৈতিক মহলের সঙ্গে তার যথেষ্ট যোগাযোগ আছে। এই কেসটা ঠিকভাবে হ্যান্ডেল না করলে পুলিশ বিভাগকে জবাবদিহি করতে হবে গভর্নমেন্টের কাছে। ধনী ব্যবসায়ীর দামি কার্পেট মোড়া ড্রয়িং রুম, মহার্ঘ সোফা সেট, টেবিল চেয়ার, দেওয়ালে ঝুলছে ফ্রেমে বাঁধানো অয়েল পেন্টিং, মাথার ওপর ঝাড়বাতি। একটা সোফায় বসে আছেন অপরেশ সিংহ আর মিসেস সিংহ। অপরেশ সিংহ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কার্পেটের দিকে, শূন্য দৃষ্টি, আর মিসেস সিং অঝরে কেঁদে চলেছেন। তাকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এক ভদ্র মহিলা। যে ঘরে স্থানীয় থানা অফিসারকে নিয়ে ঢোকার পর কয়েক মুহূর্ত চারপাশের পরিবেশের দিকে তাকিয়ে নিলেন ধৃতিমান। বললেন, মিস্টার সিংহ, আমি বুঝতে পারছি যে এই অবস্থায় আপনার পক্ষে কথা বলা খুব বেদনাদায়ক। তবু কর্তব্যের খাতিরে কয়েকটা প্রশ্ন আমি আমাকে করতেই হবে। ধৃতিমানের কথায় মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলেন অপরেশ সিংহ। ধৃতিমান প্রথমে জানতে চাইলেন, কোনো সুইসাইড নোট পেয়েছেন কি? আমাদের ব্যাপারটা দেখে প্রাথমিকভাবে অনুমান হচ্ছে এটা সুইসাইড কেস। প্রশ্ন শুনে অপরেশ সিংহ উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা কাচের টি টেবিল থেকে মোবাইল ফোন চাপা দেওয়া একটা কাগজ টেনে নিয়ে এসে ধৃতিমানকে দিয়ে বললেন, কিছুক্ষণ আগে পেলাম। এইভাবে মোবাইল ফোন চাপা দেওয়া অবস্থাতেই এই টেবিলে রাখা ছিল। এটা আমার মেয়ে সীতারি হাতের লেখা। ধৃতিমান কাগজটার দিকে তাকালেন। খাতা থেকে ছেঁড়া একটা পাতা, তাতে মেইলি হাতে গোটা গোটা হরফে লেখা সামান্য কয়েকটা কথা। মা, বাপি, তোমরা খুব ভালো থেকো, আমার জন্য কষ্ট পেও না, আমি খুব ভালো থাকবো, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ইপসিতা। কাগজটাতে চোখ বুলিয়ে নেবার পর
ধীতিমান জানতে চাইলেন, আপনারা কিভাবে এই দুর্ঘটনার খবর জানতে পারলেন? এই ফ্ল্যাটে কে কে থাকেন? অপরেশ সিংহ বললেন, আমি, আমার স্ত্রী আর মেয়ে। বাড়ির লোক বলতে একজন বয়স্ক পরিচালিকা, 10 বছর ধরে আমার বাড়িতে কাজ করছেন। যে অবশ্য সকাল 8টায় আসে, সারাদিন থেকে রান্না, ঘর গোছানো ইত্যাদি কাজ করে রাত 8টা নাগাদ চলে যায়। আমি প্রচণ্ড ব্যস্ত মানুষ। আমার স্ত্রী ছন্দা ইদানিং কয়েক বছর ধরে একটা বড় প্রোডাকশন হাউসের টিভি সিরিয়াল করছে। ওরও এখন খুব ব্যস্ত শিডিউল। আমাদের দুজনের ফিরতে বেশ রাত হয়। পরিচালিকা চলে যাবার পর মেয়ে একলাই বাড়িতে থাকে। আমরা ফিরলে মেয়ে দরজা খুলে দেয়। আজ সারাদিন অনেক কটা বিজনেস কনফারেন্স ছিল আমার। আমি সারাদিনের কাজ মিটিয়ে সন্ধ্যাবেলা একটু ক্লাবে পার্টিতে গেছিলাম। 11টা নাগাদ সেখান থেকে বেরিয়ে টালিগঞ্জের স্টুডিওতে গেলাম। সন্ধ্যাকে নিয়ে অ্যাপার্টমেন্টের নিচে ড্রাইভারকে গাড়ি গ্যারেজ করতে বলে আমরা উপরের ফ্ল্যাটের দরজায় আসি। তখন 12টা নাগাদ। দরজা বন্ধ ভিতর থেকেই ছিল। বার কয়েক বেল টেপার পর যখন দরজা খুললো না, তখন ঘুমিয়ে পড়েছে মনে করে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুললাম। তারপর ওর ঘরে গিয়ে দেখি। কথা শেষ করলেন অপরেশ সিংহ। দিদিমান বললেন, আচ্ছা, তার মানে আপনার পরিচালিকা চলে যাওয়ার পর সম্ভবত এই কাণ্ডটা ঘটায়। কত বয়স হয়েছিল আপনার মেয়ের? অপরেশ বললেন, 3 মাস আগে 17তে পড়েছে। ও আমাদের একমাত্র সন্তান ছিল। ও, ও কেন এরকম কাজ করলো বলে আপনাদের মনে হয়? কিছু কিছু মনে করবেন না। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি বা মেয়ের সঙ্গে মন কোষাকুষি? সিলিং এর দিকে তাকিয়ে অপরেশ বললেন, না 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 না, একদম না। আমরা স্বামী স্ত্রী নিজেদের কাজে ব্যস্ত থাকি, আর ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এবছর মেয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বাড়ি আসার পর আমি আর আমার স্ত্রী এতটাই ক্লান্ত থাকি যে কথা বলার ক্ষমতাই থাকে না। ঝগড়াঝাটি করবো কখন? তাছাড়া আমাদের মেয়ে কখন আমাদের মুখে কথা বলতো না। জবাব শুনে একটু চুপ করে থাকার পর ধীতিমান বললেন, আচ্ছা, আপনাকে আরো একটা প্রশ্ন করছি, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। আজকাল এ বয়সী ছেলেমেয়েরা অনেক সময় আবেগের বশে বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। আপনার মেয়ের কোনো ফ্রেন্ডের সঙ্গে এমন ঘটনা ঘটেছিল বলে মনে আছে? জানেন? জানেন কি? জবাবটা এলো মিসেস সিংহের কাছ থেকে। ফুপিয়ে ফুপিয়ে তিনি বলে উঠলেন, এমন কোনো ঘটনা ঘটা সম্ভব নয়। স্কুলে, টিউশনের ব্যাচদের সমস্ত বন্ধুদের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল। ও কেন এরকম করে বসলো বুঝতেই পারছি না। অপরেশ তার স্ত্রীর কথা শোনার পর সেই বক্তব্যকে সমর্থন করে বলল, হ্যাঁ, ও কেন যে এমন করলো বুঝতেই পারছি না। আমাদের তো পয়সার অভাব নেই, তাই ওর জন্য কোনোদিন কোনো ত্রুটি রাখিনি। ভালো স্কুল, আসা যাবার আলাদা একটা গাড়ি, ভালো খাওয়া দাওয়া, দামি পোশাক, ওকে কোনোদিন কিচ্ছু চাইতে হয়নি। ওই তো কদিন আগে ওর জন্মদিনে 80,000 টাকা দিয়ে ওই মোবাইলটা কিনে দিলাম। এই বলে তিনি তাকালেন টেবিলটার ওপর রাখা ফোনটার দিকে। ও, তবে এটা ওর ফোন। এই বলে টেবিল থেকে ধৃতিমান ফোনটা উঠিয়ে নিলেন। নামি কোম্পানির খুব দামি সেট। সেটা খোলার চেষ্টা করে ধৃতিমান বুঝতে পারল পাসওয়ার্ড বা স্ক্রিন টাচ সিস্টেম দিয়ে ফোনটা লক করা আছে। তা দেখে তিনি জিজ্ঞেস করলেন, আপনারা ফোনটা খুলতে পারবেন? পাসওয়ার্ড জানা আছে? অনেক সময় এই ফোনের মাধ্যমে কল লিস্ট বা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট চেক করে অনেক বিষয় জানা যায়। দিদিমানের কথা শুনে স্বামী স্ত্রী ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন তারা ফোনের পাসওয়ার্ড জানেন না। একটু ভেবে নিয়ে ধৃতিমান বললেন, ওকে, তদন্তের স্বার্থে ফোনটা আপাতত আমি আমার কাছে রাখছি। দেখি পুলিশ ডিপার্টমেন্টের এক্সপার্টদের দিয়ে ওটার পাসওয়ার্ড ব্রেক করে কোনো তথ্য সংগ্রহ করা যায় কিনা। ওটা পরে ফেরত পেয়ে যাবেন। ওকে? অপরেশ সিংহ বলে উঠল, এটাই যখন চলে গেল, তখন ওই ফোন নিয়ে আমাদের আর কি হবে? নিয়ে যান। কথা বলার পর আর নিজেকে সামলাতে না পেরে ভদ্রলোক কাঁদতে শুরু করলেন, কান্নায় ভেঙে পড়লেন।
স্ত্রী কাছে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে তিনিও কান্নায় ভেঙে পড়লেন। তাদের মানসিক পরিস্থিতি বুঝতে অসুবিধে হলো না ধৃতিমানের। যে মেয়েটি আত্মহত্যা করেছে তারই মতো একটি মেয়ে ধৃতিমানেরও আছে। বজ্রপাতের মতো এই ঘটনা যদি কোনো বাবা মার জীবনে নেমে আসে, তবে তাদের মানসিক অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমেয়। স্থানীয় পুলিশ কর্মীদের কিছু নির্দেশ দিয়ে মোবাইলটা নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে রওনা হয়ে গেল ধৃতিমান। আজ রাতে তাকে সেখানেই থাকতে হবে। কাল কাক ভোরে দিল্লি থেকে এক ভিভিআইপি আসবেন শহরে, তাকে নিয়ে পরদিন বিকাল পর্যন্ত ব্যস্ত থাকতে হবে। পরদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত সত্যি প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটল ধৃতিমানের। আর সারাদিন এই ভিভিআইপি এসকর্টের দায়িত্ব থাকার ফলে তিনি খবর পেলেন অপরেশ সিংহের কন্যা ইপসিতার মৃত্যু নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আলোড়ন তৈরি করেছে। টিআরপি বাড়ানোর জন্য চ্যানেলগুলো এই ঘটনাকে আত্মহত্যার পরিবর্তে খুন বলে সন্দেহ প্রকাশ করছে। আর সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো সংবাদ মাধ্যমের এই প্রশ্নকে ইস্যু করে কলকাতা শহরে নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে সরকার আর পুলিশের মুন্ডুপাত করছে। সারাদিন ভিভিআইপির ডিউটি সামলে ধৃতিমান যখন রিপোর্ট নেবার জন্য হেডকোয়ার্টারে ফিরলেন, তখন প্রায় সন্ধে। কমিশনারের চেম্বারে ঢুকে রিপোর্ট পেশ করার পর পুলিশ কমিশনার তাকে বললেন, আপনি তো কাল রাতে শিল্পপতি অপরেশ সিংহ রায়ের বাড়িতে গিয়েছিলেন। ওর মেয়ে ইপসিতার মৃত্যু নিয়ে কিছু সংবাদ মাধ্যম রাজনৈতিক দল অযথা জল ঘোলার চেষ্টা করছে, পুলিশকেও দোষারোপ করা হচ্ছে। আমি খবর নিয়ে দেখেছি পোস্টমর্টেম রিপোর্টে ব্যাপারটাকে আত্মহত্যাই বলা হচ্ছে, এটা খুন নয়। হোম ডিপার্টমেন্ট থেকে ব্যাপারটা সম্পর্কে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আমি তাদের পোস্টমর্টেম রিপোর্টটা জানিয়েছি, তবু তারা চান এবং আমিও চাই যে এই আত্মহত্যার প্রকৃত কারণটা যাতে জানা যায়, সেটা খুঁজে বার করার দায়িত্ব আপনাকে নিতে হবে। হ্যাঁ, দিন কয়েক এর মধ্যে রিপোর্টটা দিতে পারলে ভালো হয়, নইলে যত দিন যাবে ততদিনই মিডিয়া আর সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো গুজব ছড়িয়ে চলবে। বুদ্ধিজীবীরা মোমবাতি হাতে রাস্তায় নেমে পড়বে। কমিশনার সাহেবের কথা শুনে ধৃতিমান বললেন, স্যার, পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে আমি একমত। গতকাল বডি দেখে, সুইসাইড নোট দেখে, বাড়ির লোকের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত যে ব্যাপারটা আত্মহত্যাই। তবে আত্মহত্যার কারণটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। ইপসিতার মোবাইলটা আমি নিয়ে এসেছি। মোবাইলের পাসওয়ার্ড ব্রেক করার জন্য আমাদের সাইবার এক্সপার্টের কাছে পাঠিয়েছি, দেখি কাজ হয় নাকি। মোবাইলটা ঘেটে যদি ক্লু পাওয়া যায়। হ্যাঁ, দেখুন, বেস্ট অফ লাক। কমিশনার সাহেবের চেম্বার থেকে নিজের চেম্বারে ফিরে ধৃতিমান তলব করার সঙ্গে সঙ্গে একজন অফিসার ঢুকে মোবাইলটা নামিয়ে বললেন, হ্যাঁ স্যার, পাসওয়ার্ড ব্রেক করা গেছে। স্থানীয় থানাতে ফোন করে মেয়েটার বেসিক ইনফরমেশন কালেক্ট করা হয়েছিল। মেয়েটার জন্ম তারিখে ওর পাসওয়ার্ড, ফেসবুক লগ ইন করা হয়েছে, হোয়াটসঅ্যাপেও আছে। কল লিস্টে অবশ্য ওর বাবা মায়ের ফোন নাম্বার ছাড়া গত 3-4 দিনের মধ্যে কোনো নম্বর পাওয়া যায়নি। তবে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক মেসেঞ্জারে বেশ কিছু মেসেজ আছে। এখনো ডিটেলস সেগুলো চেক করার সময় পাইনি স্যার। এই বলে অফিসার ফোনের পাসওয়ার্ডটা জানিয়ে দিলেন অ্যাডিশনাল কমিশনার সাহেবকে। ধৃতিমান বললেন, ঠিক আছে, আমি নিজে এগুলো চেক করে দিচ্ছি। ধৃতিমানের প্রথমে মনে হলো, তখনই নিজে মোবাইলটা খুলে দেখতে শুরু করেন। তারপর খেয়াল হলো তার বাড়ি ফেরা দরকার। গতকাল সন্ধে থেকে তিনি বাড়ির বাইরে আছেন। ধৃতিমানের স্ত্রীও উচ্চপদস্থ সরকারি অফিসার। সরকারি কাজে তিনি 2-3 দিন কলকাতার বাইরে গেছেন। তার ফিরতে আগামীকাল সন্ধ্যা হবে। ধৃতিমানের বাড়ির দরজাতে একজন পুলিশ কর্মীর 24 ঘন্টা পাহারা, আর বাড়িতে একজন কাজের লোক থাকলেও মা বাপ ছেড়ে মেয়েটা একলাই বাড়িতে আছে। ধৃতিমানের একমাত্র মেয়ে বর্ণা হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে ঢুকেছে সে। বর্ণার কথা মনে হতেই ধৃতিমানের মনে হলো, না, তাকে বাড়িতে ফিরতে হবে। তিনি বাড়ি ফিরেই মোবাইলটা পরীক্ষা করবেন। এই কথা ভেবে নিয়ে টেবিল থেকে ইপসিতার মোবাইল ফোনটা নিয়ে চেম্বার ছেড়ে বাড়িতে রওনা হওয়ার জন্য বেরোলেন। ধৃতিমানের বাংলো অর্থাৎ সরকারি বাড়িটা সল্টলেক অঞ্চলে।
7:30 নাগাদ বাড়িতে ঢুকে মাঝবয়সী যে পরিচালক বাড়িতে 24 ঘন্টা থাকে তার কাছে ধৃতিমান জানতে চাইলেন, ছোট দিদিমণি অর্থাৎ পর্ণা কি করছে? পরিচালক জবাব দিল, দিদিমণি ঘরেই আছেন, মনে হয় পড়াশোনা করছেন। দিদিমান এরপর জিজ্ঞেস করলেন, কাল রাতে আর আজ দুপুরে ও ঠিকমতো খাওয়া দাওয়া করেছে তো? হ্যাঁ সাহেব। জুতো খুলে ধৃতিমান এরপর এগোলেন নিজের ঘরের দিকে। ধৃতিমানের ঘরের উল্টো দিকেই পর্ণার ঘর। দরজার পাল্লাটা খোলা, ভারী পর্দার ফাঁক দিয়ে ঘরের ভিতর আলো জ্বলছে দেখা যাচ্ছে। ধৃতিমানের একবার মনে হলো পর্দার ঠেলা দিয়ে দেখে আসেন মেয়ের সঙ্গে, দেখা করে আসেন মেয়ের সঙ্গে। কিন্তু এরপরই তিনি ভাবলেন পর্ণা নিশ্চয় মন দিয়ে পড়ছে, তার মনোসংযোগ নষ্ট করা ঠিক নয়। লেখাপড়াতে বরাবরই খুব ভালো পর্ণা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছিল। বন্ধুবান্ধব তার বিশেষ নেই, সারাদিন লেখাপড়া নিয়েই থাকে। ধৃতিমান আর মেয়ের ঘরে না ঢুকে নিজের ঘরে ঢুকলেন। ইউনিফর্ম ছেড়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে সেই মোবাইলটা নিয়ে স্টাডি রুমে ঢুকলেন। পরিচালক এসে চা বিস্কিট দিয়ে গেল। বেশ তৃপ্তি করে চা পান করে তারপর মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। প্রথমে কল লিস্টটা খুললেন। গোটা 10 ফোন কল আছে সেখানে, তবে সবই বলতে গেলে পুরনো। আত্মহত্যার ঘটনার 5 দিন আগে শেষ কলটা এসেছিল। মাম্মি বলে নম্বরটা সেভ করা, সম্ভবত নম্বরটা মিসেস সিংহ রায়ের। ধৃতিমান এরপর তার ফেসবুক অ্যাকাউন্টটা খুললেন। সেটা লগ ইন অবস্থাতেই ছিল। প্রোফাইলে মেয়েটার হাসির মুখের ছবি। প্রথমে তিনি স্ক্রল করে টাইমলাইনের পোস্টগুলো দেখলেন। খুব বেশি পোস্ট নেই টাইমলাইনে, তাও সব পুরনো পোস্ট। তার মধ্যে এমন কোনো পোস্ট নেই যা কোনো সন্দেহের উদ্রেক ঘটাতে পারে। ফটো গ্যালারিতে মাত্র কয়েকটা ছবি, আর সেগুলো সব পারিবারিক ছবি। এরপর ধৃতিমান মেয়েটির ফ্রেন্ড লিস্ট চেক করতে লাগলেন। বন্ধুর সংখ্যা মাত্র 35। মেয়েটি খুব বেশি ফেসবুক অ্যাকাউন্টেড ছিল না, ফেসবুক অ্যাডিক্টেড ছিল বলে মনে হয় না। ফেসবুক লিস্টে যারা আছেন তারা সবাই প্রায় মেয়েটার আত্মীয় স্বজন। 4-5 জন শুধু মেয়েটার স্কুলের বান্ধবী। ধৃতিমান তার সঙ্গে ইপসিতার চ্যাট রেকর্ডগুলো দেখতে লাগলেন। সেগুলো প্রায় 15 দিন আগেকার কথোপকথন। চ্যাট 15 দিন আগেকার। অধিকাংশ কথোপকথনই সাধারণ, মৃদু ইয়ার্কি বা স্কুলে বা টিউশন ব্যাচের খবরাখবর নিয়ে কথোপকথন। ফেসবুক অ্যাকাউন্টটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর মেয়েটার হোয়াটসঅ্যাপ খুললেন ধৃতিমান। বেশ কয়েকটা আনসিন মেসেজ জমা হয়ে আছে প্রথম দিকে। এক এক করে হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে কথোপকথন খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন তিনি। হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরীক্ষা করতে গিয়ে তিনি থমকে গেলেন। অ্যাকাউন্টে কোনো মানুষের ছবি নেই, শুধু একটা সূর্যমুখী ফুলের ছবি আছে সেখানে। অ্যাকাউন্ট নম্বরটাও, অর্থাৎ মোবাইল নম্বরে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, সেটা কোনো নামে নেই, শুধু নম্বর দেখা যাচ্ছে। অর্থাৎ ফোন বুকেই মোবাইল নম্বরটা কোনো নামে তোলা নেই। চ্যাট বক্স খুলতেই ধৃতিমান দেখলেন ইপসিতার একটা ভিডিও চ্যাট হয়েছে সেই নম্বরের সঙ্গে। সময়টা দেখে বেশ অবাক হয়ে গেলেন। ভিডিওতে কথোপকথনের ঠিক 24 ঘন্টা আগে, অর্থাৎ গতকাল রাত 8টা নাগাদ, অর্থাৎ এরপর মেয়েটা আত্মহত্যা করেছে। কার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট এটা? কন্ট্যাক্ট ইনফরমেশন খুলতে ধৃতিমান দেখলেন সূর্যমুখী ফুলের ছবির নিচে বাংলাতে একটা পরিচিত গানের লাইন লেখা আছে, আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি গিরি গিরি, গাহিবি গান। ওকে, ধৃতিমান অনুমান করলেন এই ফোন নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মালিক সম্ভবত বাঙালি আর মহিলা হতে পারেন। চ্যাটবক্সের কথোপকথন ভালো করে দেখার জন্য তিনি আবার সেটা খুললেন। ঠিক এই সময় একটা অস্পষ্ট শব্দ শুনে ধৃতিমান দরজার দিকে তাকিয়ে দেখলেন পর্ণা সেখানে দাঁড়িয়েছে। ধৃতিমান তার দিকে হেসে বললেন, সারাদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেছিলি তো? তোর মা ফোন করেছিল? একবার করেছিল। এই কথা বলার পর পর্ণা বলল, তোমাকে একটা ঘটনা বলবো। ভ্রু কুচকে ধৃতিমান জানতে চাইল, কি ওর কলেজের বা বাড়ির ব্যাপারে কিছু?
পর্ণা জবাব দিল, না, ওসব নয়, অন্য ব্যাপারে। একটু সময় লাগবে বলতে। দিদিমানের মনটা পড়ে আছে সেই হাতে ধরা মোবাইলের ওপর। 8টা বেজে গেছে, বাড়ি থাকলে ধৃতিমান 8:30 নাগাদ খাবার খেতে বসে। মেয়ের কথা শুনে ধৃতিমান বললে, আচ্ছা, কত সময় লাগবে বলতে? আচ্ছা, একটু পরে ডাইনিংয়ে বসে একসঙ্গে খেতে খেতে শুনবো। সাধন আঙ্কেলকে বল খাবার গরম করতে। দিদিমানের কথা শুনে প্রথমে মৃদু চুপ করে দাঁড়িয়ে থাকার পর আচ্ছা। বলে পর্দার উপাসে চলে গেল পর্ণা। দিদিমান নিজের কাজে মগ্ন হয়ে পড়লেন। চ্যাটবক্সটা স্ক্রোল করতে করতে দিদিমান অবাক হয়ে গেলেন। এমনিতে কথোপকথন না থাকলেও এই নম্বরের পিছনে যে আছে সে দেখা দিয়েছে ইপসিতাকে। ভিডিও চ্যাটের মাধ্যমে সম্ভবত দুজনের মধ্যে রোজ কথাবার্তা চলেছে। মেয়েটা আত্মহত্যা করার দিন কয়েক আগে দিনের বিভিন্ন সময় 3-4 বারও ভিডিও চ্যাটে দেখা বা কথোপকথন হয়েছে তাদের দুজনের মধ্যে। ব্যাপারটা দেখে উত্তেজিত হয়ে ওঠে ধৃতিমান। ক্রমশ পিছিয়ে যেতে লাগলো প্রথমের দিকে। শেষ পর্যন্ত তিনি পৌঁছে গেলেন মাস 3 আগের একটা তারিখে, যেদিন এই নম্বরটা উপরে যে আছে তার সঙ্গে প্রথম সংযোগ ঘটে ইপসিতার। ভিডিও চট নয়, সামান্য কথোপকথন। সেই অজ্ঞাত পরিচয়ের নারী বা পুরুষের দিক থেকে প্রথম আসে মেসেজটা, ইপসিতা কেমন আছো, একটু কথা বলতাম তোমার সঙ্গে। ইপসিতা জবাব দেয়, আপনি কে, আমার নম্বর কোথায় পেলেন? উপাস থেকে স্মাইলি সহ জবাব আসে, নম্বর পাওয়া কি এমন কি কঠিন ব্যাপার? তোমার ফেসবুকের ইনফরমেশনেই তো তোমার মোবাইল নম্বর দেওয়া আছে, তবে নম্বরটা তুমি নিজেই আমাকে দিয়েছিলে। কবে, কোথায়? জবাব আসে, মাসখানেক আগে শপিং মলে পরিচয় হয়েছিল আমাদের। তুমি সেদিন একটা নীল রঙের কুর্তি কিনেছিলে। এবার বুঝতে পারছো আমি কে? ইপসিতা লেখে, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। ওপাশের জন টাইপ করা, আবার টাইপ করে কথা বলতে অসুবিধে। তোমার রুমে অন্য কি কেউ আছে? নইলে ভিডিও কল করতাম। আচ্ছা, ওকে। ইপসিটা উত্তর দেয় স্বচ্ছন্দে, ঘরে কেউ নেই, বাড়িতেও কেউ নেই, একলা লাগছে। আমার কারোর সঙ্গে মুখোমুখি কথা বলতে ইচ্ছে করছে। এরপর আর কথা নেই। প্রথম দিন রাত 8টা নাগাদ শুরু হয়েছিল তাদের দুজনের মধ্যে প্রথম কথাবার্তা। তারপর গত 3 মাসে প্রতিদিন ভিডিও চ্যাটে কথা হয়েছে। আর যা এসে দেখা গিয়েছে ইপসিতার মৃত্যুর কিছুক্ষণ আগে। এটাই শেষ। আচ্ছা, ওকে। ঋদ্ধিমান ভাবতে লাগলো কি হতে পারে ব্যাপারটা। তার কেন জানি না বেশ দৃঢ়ভাবে মনে হতে লাগলো যে এই অজ্ঞাত পরিচয়ের সঙ্গে ইপসিতার মৃত্যুর কোনো না কোনো সম্পর্ক আছেই। ঘড়ির কাঁটা ঘুরে চলল। রাত 8টা থেকে 9টা, তারপর 9:30। তারপর ব্যাপারটা নিয়েই ভেবে যেতেই লাগলেন ধৃতিমান। এই অদ্ভুত ভিডিও কলের কারণ কি হতে পারে, আর ইপসিতার আত্মহত্যার সম্ভাব্য কারণ ভাবতে লাগলেন ধৃতিমান। ওই সূর্যমুখী ফুলের ছবি, ওই পরিচিত গানের লাইন ছাড়া আর তো কোনো তথ্য দেওয়া নেই ওই অজ্ঞাত পরিচয় মানুষটার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা যার, সেই নিজের পরিচয় গোপন রেখেছে কেন? সে কি কোনোভাবে ব্ল্যাকমেল করা শুরু করেছিল ইপসিতাকে? সেই জন্যই কি আত্মহত্যা করলো? এইসব কথা ভাবতে ভাবতে ধৃতিমানের একসময় খেয়াল হলো রাত 10টা বাজে। তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে পড়লেন তিনি। ড্রয়িং রুমে এসে ধৃতিমান দেখলেন সাধন সেখানে একলা দাঁড়িয়ে আছে। ধৃতিমান তাকে বললেন, ছোট দিদিমণি কই? সাধন জবাব দিল, আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল দিদিমণি। তারপরে আপনি এলেন না দেখে একটু আগে খাওয়া সেরে সোজা ঘরে ঢুকে দরজা দিয়ে দিলেন। কথাটা শুনে মন খারাপ লাগলো ধৃতিমানের। খাবার টেবিলে বসে মেয়েটার কথা শুনবেন বলেছিলেন, মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে ব্যাপারটা ভুলে গিয়েছিলেন। কাল রাতের আগে মেয়েটার কথা শোনার আর সম্ভাবনা নেই তার, কারণ সকাল 9টা নাগাদ ধৃতিমানের অফিস। পড়না অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে ঘুমায় বলে ঘুম ভাঙতে সকাল 9টা 9:30 বেজে যায়। তারপর সে তৈরি হয়ে 10টা নাগাদ কলেজে যায়। 11টায় শুরু হয় ক্লাস। দিদিমান জানতে চাইল, আচ্ছা কাল দিদিমণির কলেজ আছে কিনা জানো? পরিচালক জবাব দিল,
জিজ্ঞেস করেছিলাম, ছোট দিদিমণি বলেছে কলেজে যাবো কিনা ঠিক নেই। ধৃতিমান এরপর খাওয়া সেরে নিজেই নিজের বেডরুমে ঘুমাতে গেলেন। গতরাতে ঘুমাননি ধৃতিমান। ভিভিআইপি ডিউটি করতে বেশ ঢকলো গেছে, কাজেই বিছানায় শুয়ে ইপসিতার আত্মহত্যার কেসটা ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে ধৃতিমান যখন স্নান সেরে ব্রেকফাস্ট খেয়ে অফিসে রওনা হবার জন্য ঘর থেকে বেরোলেন, তখন পর্ণার ঘর দরজা বন্ধ। ঘুম ভাঙেনি পর্ণার। ধৃতিমান ভেবে নিলেন অফিসে পৌঁছে কাজের ফাঁকে একবার ফোন করে নেবেন পর্ণাকে। বেলা 10টা নাগাদ অফিসে পৌঁছে দেখলেন তার টেবিলে প্রতিদিনের মতো বেশ কয়েকটা প্রথম শ্রেণীর হিন্দি ইংরেজি সংবাদপত্র রাখা হয়েছে। এক এক করে প্রত্যেকটা কাগজ খুলতেই দেখতে পেলেন ইপসিতার ঘটনাটা আজকের সংবাদপত্রের প্রথম পাতায় স্থান করে নিয়েছে। ইপসিতার মৃত্যু, আত্মহত্যা নাকি খুন? এক সংবাদপত্রের প্রশ্নের জবাবে বিশেষ সিংহ অসতর্কভাবে বলে ফেলেছেন যে আপনারা যখন অনেকে এটা খুন বলে ভাবছেন, তখন খুনও হতে পারে। ওর আত্মহত্যার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আর এই মন্তব্যকে সামনে রেখে বাজার গরম করছে সংবাদ মাধ্যম। পোস্টমর্টেম রিপোর্টের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে কয়েকটা সংবাদপত্র পুলিশের বাপান্ত শুরু করেছে। কাগজগুলো দেখার পর এক অফিসারকে ডাকলেন ধৃতিমান। ইপসিতার মোবাইল ফোনটা সঙ্গে করেই এনেছিলেন। হোয়াটসঅ্যাপটা খুলে অফিসারকে তিনি সেই অজ্ঞাত পরিচয় ফোন নম্বরটা দিয়ে বললেন, এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কার তা জানার চেষ্টা করো। হ্যাঁ, আর সম্ভব হলে মোবাইল ফোনের টাওয়ার লোকেশনটাও। হ্যাঁ। অফিসার ফোন নাম্বারটা নিয়ে যাবার পর ধৃতিমানের মনে হলো বাড়িতে একবার ফোন করে কথা বলতে হবে পর্ণার সঙ্গে। ধৃতিমান ল্যান্ডলাইনে ফোন করতেই সেটা ধরল সাধন। পর্ণা কোথায় জিজ্ঞেস করাতে সাধন বলল, দিদিমণি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে স্নানে গেছেন। কিছু বলতে হবে? না থাক, জরুরি কোনো ব্যাপার নয়, আমি পারলে আবার ফোন করব। ফোন রেখে আবার ফাইলের মধ্যে ডুবে গেলেন ধৃতিমান। অন্য একটা মামলার জন্য এই ফাইলটা ঠিক করে সরকারের কাছে পাঠাতে হবে তাকে। কাজে ডুবে গিয়ে পর্ণাকে ফোন করতে ভুলেই গেলেন তিনি। কাজ করতে করতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। মাঝে একবার শুধু আধ ঘন্টার জন্য কাজ থামিয়ে লাঞ্চ সেরেছিলেন ধৃতিমান। বিকেল 4টে নাগাদ ধৃতিমানের কাজ শেষ হলো। তারপর পরই চেম্বারে প্রবেশ করলেন সেই পুলিশ অফিসার যাকে সেই ধৃতিমানের মোবাইল নম্বরটা খোঁজ লাগাতে বলেছিলেন। অফিসার ধৃতিমানকে বললেন, স্যার মোবাইল কানেকশন কার নামে বার করা গেছে? সমর্পিতা বসু নামে একটা মেয়ে, 21 বছর বয়স, ঠিকানা উত্তর কলকাতার একটা বাড়ি। মোবাইল ফোনটার বর্তমান লোকেশনও ওই জায়গায় দেখাচ্ছে। যে ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইল কানেকশনটা দেওয়া হয়েছিল, একটা ফটোকপি জোগাড় করেছি স্যার মোবাইল কোম্পানি থেকে। কানেকশনটা বেশি পুরনো নয়, 1 বছরের মাত্র। এই যে স্যার ভোটার আইডির ফটোকপি। এই বলে তিনি একটা কাগজ এগিয়ে দিলেন ধৃতিমানের দিকে। ওকে, আচ্ছা। ধৃতিমান ভোটার আইডেন্টিটি কার্ডটির ফটোকপি হাতে নিয়ে বেশ মনোযোগ দিয়ে দেখলেন। হ্যাঁ, সমর্পিতা বসু নামের একটি অল্প বয়সী মেয়ের ছবি আছে সেখানে। তার সঙ্গে মেয়েটির বয়স, বাবার নাম, ঠিকানা। কাগজটা ভালো করে দেখার পর ধৃতিমান বললেন, ওয়েল ডান অফিসার, এবার আর পরের কথায় আসে। আমার ধারণা ইপসিতার আত্মহত্যার সঙ্গে এই মেয়েটির কোনো না কোনো যুক্ত আছে, কোনো না কোনোভাবে ইনভলভ আছে। এই মেয়েটির সঙ্গে ইপসিতার নিয়মিত ভিডিও কলে কথা হতো। ইপসিতা আত্মহত্যা করার কিছুক্ষণ আগেও কথা হয়েছিল এই সমর্পিতা নামের মেয়েটার সঙ্গে। যদিও এই সমর্পিতার নামে কেউ এই মোবাইল কানেকশন ব্যবহার করে থাকে, মানে ফেক আর কি, বুঝতে পারছো? ধৃতিমানের কথার মাঝেই অফিসার বলে ওঠে, তবে কি পুলিশ পাঠিয়ে মেয়েটাকে এখানে আনবো স্যার? না না না, প্রথমে এই কাজটা করা ঠিক হবে না। আগে দেখতে হবে ইপসিতার আত্মহত্যার জন্য এই মেয়েটি কোনোভাবে দায়ী হচ্ছে কিনা। সে প্রমাণ কিন্তু আমাদের হাতে নেই।
আর তোর তার আগে কেউ কারোর সঙ্গে কথা বলেছে শুধু সেই অভিযোগে তো আর কাউকে গ্রেপ্তার করা যায় না। আমি আগে মেয়েটার সঙ্গে তার আত্মীয়ের পরিচয়ের কথা বলতে যাব, সাদা পোশাকে যাব। যদি দেখি যে মেয়েটার কথায় কোনো সন্দেহ ব্যাপার জাগে, আটক করা আর স্টের ব্যাপার পরে ভাবা যাবে। ওকে? কবে যাবেন স্যার? না না না, দেরি করা যাবে না, ঘন্টাখানেক বাদেই যাব। আপনি 5-6 জনের একটা ছোট টিম তৈরি করুন তো সেখানে যাওয়ার জন্য। আর মনে রাখবেন সবাই ইউনিফর্ম না পরে সাধারণ পোশাক মানে সিভিল ড্রেসে যাব, হ্যাঁ, যাতে পুলিশ বলে প্রাথমিকভাবে আমাদের কেউ চিনতে না পারে। শীতের ছোটবেলা 5:30 নাগাদ সন্ধে নামতেই সাধারণ পোশাকের একটা ছোট পুলিশ কর্মীদের দল নিয়ে বেরিয়ে পড়ল ধৃতিমান। আলো ঝলমলে কলকাতা শহরের দিন শেষের ব্যস্ত রাস্তা। যানজট এড়িয়ে ধৃতিমানদের গাড়ি যখন সে জায়গার কাছাকাছি পৌঁছালো তখন পুরোপুরি অন্ধকার নেমে গেছে। বড় রাস্তায় গাড়িটা রেখে দুটো দলে ভাগ হয়ে গলিতে প্রবেশ করলেন তারা। রাস্তায় স্ট্রিট লাইট জ্বলছে ঠিকই, কিন্তু তাদের আলোগুলো কেমন যেন বিবর্ণ, প্যাকাশে ঠিক আশেপাশে বাড়িগুলোর মতো। রাস্তায় লোকজন খুব একটা নেই। গলি ধরে বেশ কিছু এগোবার পর একটা চায়ের দোকান চোখে পড়ল রাস্তার গায়ে, টিম টিম করে জ্বলছে। কয়েকজন বৃদ্ধ বৈকালিক ভ্রমণ সেরে দোকানের ওপর কাঠের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছেন। দ্বিতীয়মান তার এক সঙ্গী পুলিশ অফিসারকে তাদের কাছে গিয়ে জানতে চাইলেন, আচ্ছা, এই 10 নম্বর বাড়িটা কোথায় বলতে পারেন? প্রশ্ন শুনে একজন বৃদ্ধ বলল, কেন বলুন তো, কোত্থেকে আসা হচ্ছে? এখন এসব পাড়াতে বাইরে কেউ এলে খোঁজ খবর নেওয়ারই চল আছে। দ্বিতীয়মান জবাব দিলেন, বিরাটি থেকে আসি। বিরাটি থেকে আসছি, একটা নিমন্ত্রণ আছে এ বাড়িতে। লোকটা বলল, ও রাস্তা দিয়ে চলে যান, বাদিকে একটু বাঁক নিলেই পাড়ার ওই বাড়িটা, ওর বাড়ি গঙ্গার ঘাট। তবে ও বাড়িতে কেউ থাকে না, নতুন এসেছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, ওরা নতুন এসেছে। আর কথা না বলে সঙ্গীকে নিয়ে তিনি এগোলেন সামনের দিকে। চলতে চলতে তিনি চাপা স্বরে বললেন, এই এমনও তো হতে পারে ফাঁকা বাড়ি পেয়ে কোনো দুষ্কৃতীর দল ডেরা বেঁধেছে, ইপসিটাকে ওরা ব্ল্যাকমেল করছিল, বুঝলে? মনে হচ্ছে মিনিট খানেকের মধ্যেই তারা পৌঁছে গেল বাড়িটার সামনে। অন্য বাড়িগুলো থেকে কিছুটা তফাতে গঙ্গার একদম ধার ঘেঁষেই দাঁড়িয়ে আছে পুরনো দিনের বিশাল বাড়িটা। পলেস্তরা খসা দোতলার কার্নিশের মাথায় একটা বট গাছ গজিয়েছে। দোতলার পাখি তোলা জানলাগুলো সব ভিতর থেকে বন্ধ, তবে সদর দরজা খোলা। ভিতরে আলো আধারি খেলা করছে। এক ঝলক দেখলে অবশ্য বাড়িটাকে পরিত্যক্ত বলেই মনে হয়। বাড়িটার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালেন ধৃতিমানরা। তাদের পিছনের দলটাকে দেখতে পেয়ে ধৃতিমান ইশারায় তাদের গলির মুখে দাঁড়াতে বললেন। গলির বাঁক আগলে দাঁড়িয়ে পড়ল তারা। সঙ্গের পুলিশ অফিসারকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন ধৃতিমান। প্রথমে হল ঘরের মতো ঘর, তারপর একটা সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে, পুরনো আমলের কাঠের সিঁড়ি। ধৃতিমান আর অফিসার দুজনের সঙ্গে সার্ভিস রিভলভার আছে। সিঁড়ির মুখটাতে অফিসারকে পাহারায় দাঁড় করিয়ে রেখে ধৃতিমান উপরে উঠতে শুরু করলেন। দোতলায় উঠলেন তিনি। সামনে একটা লম্বা বারান্দা, দুপাশে সারবদ্ধ ঘর। কোথাও কোনো শব্দ নেই, তবে বারান্দার শেষ প্রান্তে একটা ঘরের ভিতর থেকে ক্ষীণ আলোক রেখা বাইরে আসছে। ধৃতিমান নিঃশব্দে এগিয়ে গিয়ে দাঁড়ালেন ঘরটার সামনে। দরজার পাল্লা খোলা, একটা আলো জ্বলছে ঘরে, যদিও সেটা মাঝে মাঝে দপদপ করছে। পাল্লার আড়াল থেকে ঘরের ভিতর তাকালেন ধৃতিমান। মাঝারি আকৃতির ঘরটার মাঝখানে একটা সোফা আর একটা চেয়ার। সোফাতে একটা মেয়ে বসে আছে, পরনে চুড়িদার আর ওড়না, হাতে ধরা একটা মোবাইল ফোন। সে কি যেন দেখছে। ধৃতিমানের পুলিশের চোখ। তিনি এক ঝলক তার দিকে তাকিয়ে বুঝতে পারলেন এই মেয়েটাই সেই মেয়ে যার নামে মোবাইল সিমটা তোলা হয়েছিল। এই মেয়েটাই সমর্পিতা। নিজের কর্তব্য ঠিক করে নিলেন ধৃতিমান। মেয়েটাকে প্রাথমিক অবস্থায় কি পরিচয় দেবেন তাও ঠিক করে নিয়েছেন। ধৃতিমান মেয়েটার দৃষ্টি আকর্ষণ করার জন্য দরজার পাল্লাতে মৃদু টোকা দিলেন। মেয়েটা মোবাইল থেকে চোখ তুলে তাকিয়ে
দরজার দিকে তাকিয়ে বলল, কি কি ঘরের ভিতর মুখ বাড়িয়ে ধীতিমান বলল, আমার নাম অজিত দে, আমি এই পাড়াতে থাকি। মেয়েটা যেন বিস্মিত হলো না তাকে দেখে বা পরিচয় শুনে। সে বলল, আসুন আঙ্কেল, ভিতরে বসুন, আসুন। ঘরের ভিতর পা রেখে একটু এগিয়ে গিয়ে মেয়েটার মুখোমুখি একটা চেয়ারে বসলেন ধীতিমান। মেয়েটা নিজের জায়গাতেই বসলো। ঘরটা একবার ভালো করে দেখে নিলেন তিনি। চেয়ার সোফা ছাড়া অন্য কোনো আসবাব নেই। তবে ধীতিমানের মুখোমুখি আরো একটা দরজা আছে সেখানে। সেখান দিয়ে মনে হয় অন্য ঘরে যাওয়া যায়, তবে দরজার পাল্লাটা এখন বন্ধ। মেয়েটা এবার জানতে চাইল, বলুন, বলুন আঙ্কেল, কি বলবেন? বলুন আঙ্কেল, কি বলবেন? সরাসরি ইপসিতার সম্পর্কে মেয়েটাকে প্রশ্ন করার আগে মেয়েটার সম্বন্ধে কায়দা করে জেনে রাখা দরকার। তাই ধীতিমান হেসে বললেন, আসলে আমি এ পাড়াতে কয়েকদিন হলো ভাড়া এসেছি পরিবার নিয়ে। নতুন পাড়াতে প্রতিবেশীর সঙ্গে একটু পরিচয় থাকা ভালো, তাই পরিচয় করতে এলাম। তুমি আমার মেয়ের বয়সী, তাই তোমাকে তুমি করেই বলছি। তোমার নাম কি? তোমরা কি এ বাড়ির বাসিন্দা? মেয়েটি জবাব দিল, তার নাম সমর্পিতা। না, সে পুরনো বাসিন্দা নয়। দক্ষিণ কলকাতাতে তার একটা ফ্ল্যাট আছে। সে এখানে একলা থেকে পড়াশোনা করে বছরখানেক ধরে এই বাড়িতে আছে। মা বাবা দুজনেই আইটি সেক্টরে বড় চাকরি করেন। বাবা আছে নয়ডাতে, মা বেঙ্গালুরু। তারা তার জন্য অনেক টাকা খরচ করতেন, কিন্তু তাকে সময় দিতে পারতেন না। তাই সে এখানে চলে এসছে। দিদিমান বলল, ও, তবে আর বাড়িতে কি কে থাকে? প্রশ্ন শুনে সমর্পিতা হেসে উঠল। তারপর বলল, আমি আমি যখন প্রথম আসি তখন এই বাড়িতে একলাই থাকতাম। এখন অবশ্য কয়েকজন সঙ্গিনী জুটিয়ে নিয়েছি। অবন্তিকা, মধুরিমা, আরো বেশ কয়েকজন সহচরী। ওরা প্রায় আমার বয়সী। দ্বিতীয়বার প্রশ্ন করল, ও, তবে তোমরা সবাই মিলে মেস বানিয়ে এখানে থাকো? তোমার সহচরীরা কোথায়? সমর্পিত জবাব দিল, মিস বলতে ঠিক যা বোঝায় তা না। আসলে আমরা সবাই একসঙ্গে এখানে আনন্দ করে থাকবো বলে এসেছি। ওরা এখনই চলে আসবে। একজনকে আনতে গেছি, সে আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। সে আজ থেকে আমাদের সঙ্গে থাকবে। ও আচ্ছা, আনন্দ করে থাকবে মানে? মানে কি? সমর্পিতা একটু চুপ করে জবাব দিল, আনন্দ মানে আনন্দ করি। এই ধরুন অবন্তিকার কথা। মাস 6 আগে আমি প্রথম ওকে আনি। ব্রিলিয়ান্ট মেয়ে। তার বাবা একজন ডাক্তার, মা ফ্যাশন ডিজাইনার। এদের ব্যস্ত জীবন, মেয়েকে সঙ্গ দেওয়ার সময় ছিল না। বেচারা অবন্তিকা একলা ঘুমড়ে মধ্য বিরাট বড় বাড়িটাতে। তারপর একদিন আমার ডাক পেয়ে চলে এলো। এখন তার কথা বলার লোকের অভাব নেই। দিব্যি আছে। অথবা মধুরিমার কথা বলি, আমাদের মধ্যে সেই সব থেকে ছোট, মাত্র 13 বছর বয়স। বাবা মা দুজনেরই অনেক পয়সা, কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদের মামলা চলছে। পরিচালিকার তত্ত্বাবধানে একলা একটা বাড়িতে থাকতো সে। ডাক পেয়ে চলে এলো। এখানে আমরা যারা আছি সবার ক্ষেত্রে ব্যাপারটা একই। টাকা পয়সার অভাব নেই আমাদের। বাবা মারা কোনো টাকা পয়সার অভাব রাখিনি, কিন্তু অভাব ছিল কথা বলার লোকের, সঙ্গীর। কতদিন আর ফেসবুক হোয়াটসঅ্যাপে কথা বলে একাকিত্ব কাটানো যায়। ধৃতিমান এবার মেয়েটার কথা বুঝতে পারলেন। একাকিত্ব একাকিত্ব কাটাবার জন্য মেয়েগুলো একই সঙ্গে থাকছে এখানে। দিদিমান বললেন, আচ্ছা, কিন্তু তোমরা এখানে একসঙ্গে এইভাবে আছো যে তোমাদের বাবা মা আপত্তি করেননি? ছেড়ে দিয়েছেন তোমাদের? সমর্পিতা হেসে বললে, আপত্তি করবেন কেন? এখানে আসার আগে তো বাবা মাকে জানিয়ে আসিনি। জানলে তারা আসতেই দিতেন না। আমরা যে এখানে আছি তাদের জানা নেই।
তারা আরো বেশি কয়েকজন আরো বেশ কয়েকজন আসবো আসবো করছে আমাদের ডাক পেয়ে। তবে তাদের সাহসে কুলিয়ে উঠছে না। এখানে আসা তো সহজ নয়। আমরা প্রথমে খুব কষ্ট হয়েছিল আমরাও প্রথমে খুব কষ্ট পেয়েছিলাম এখানে আসতে। যারা এখানে আসে আমার মতো, তাদেরও খুব কষ্ট হয় প্রথমে, সাহস সঞ্চয় করতে হয়। ধীতিমান অবাক হয়ে গেলেন সমর পিতার কথা শুনে। তিনি বললেন, তার মানে তোমার বাবা মাকে না জানিয়ে এখানে লুকিয়ে আছো? এই কথা বলার পর তিনি সমর পিতাকে সরাসরি ঈপ্সিতার সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করতে যাচ্ছিলেন, নিজের পরিচয় দিয়ে। কিন্তু ঠিক সেই সময় ধীতিমানের মুখোমুখি দরজাটা মৃদু শব্দ করে খুলে গেল। সমর পিতা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ওই যে ওই যে ফিরছে এরা, আমাদের নতুন সহচরীকে নিয়ে। দরজা ঠেলে ঘরের ভিতর পা রাখলো 4-5 জন মেয়ে। 18-20 বয়স হবে তাদের। একটা বাচ্চা মেয়েও আছে শীতলে। কিন্তু সবার পেছনে যে মেয়েটা ঘরে পা রাখলো, তাকে দেখেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন ধীতিমান। এই, তুই এখানে? মেয়েটা ধীতিমানের দিকে পা এগিয়ে বলল, হ্যাঁ বাবা, আমি এখানেই চলে এলাম। হ্যাঁ, তোর যে এদের সঙ্গে যোগাযোগ আছে আমায় বলিসনি তো? এখানে আসবি তাও বলিসনি। এদের সঙ্গে কতদিনের পরিচয় তোর? অর্ণা প্রথমে মৃদু বিষণ্ণভাবে বলল, এই তো কয়েক মাসের পরিচয়। আমি তো কাল রাতে তোমাকে বলতে চেয়েছিলাম কথাটা। খাবার টেবিলে বসে কত অপেক্ষা করলাম তোমার জন্য, তুমি শুনলে না আমার কথা। কাজ নিয়ে ব্যস্ত, মাকেও ফোন করলাম, ফোন ধরলো না। আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না এখানে আসবো কিনা। যদিও সমর পিতা দিয়ে আমাকে সাহস জোগাচ্ছিল, তবু তবুও যেন ভয় লাগছিল আমার। কাল যদি আমার কথা শুনতে, কাল যদি বাবা আমার কথা শুনতে, তবে হয়তো এখানে আসতাম না আমি বাবা। কাল যদি আমার কথা শুনতে, তবে হয়তো বাবা এখানে আসতাম না। তোমার আর মা দুজনের সময় খুব দামি। এই কথা বলার পর অর্ণা হেসে বলল, এখন মনে হচ্ছে ভালোই হয়েছে, খুব ভালো। এরা বাড়িটাকে বাড়িটাকে সারা পথ কত গল্প করতে করতে এলাম। তুমি আর মা চিন্তা করো না, আমি আমি খুব ভালো থাকবো এখানে। অর্ণার কথা শুনে ধীতিমান উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ, কি বলছিস তুই? তুই তুই কি পাগল হয়ে গেছিস? বুঝেছি এরা তোর কোনো ব্রেন ওয়াশ করেছে। ইপসিতাকে মানসিক চাপ সৃষ্টি করে আত্মহত্যা করতে বাধ্য করেছে এরা। থানায় নিয়ে গেলে এই সমর পিতা আর তার দলবলের আসল মতলবটা বেরিয়ে আসবে। আর তার আগে তোকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি। কিন্তু ওর তো আর বাড়ি ফেরা সম্ভব নয়। নতুন একটা কণ্ঠস্বর শুনে ধীতিমান দরজার দিকে তাকিয়ে দেখলেন কখন যেন আরো একটা মেয়ে ঘরে প্রবেশ করেছে। সবার পিছনে দরজার ঠিক সামনে সে দাঁড়িয়ে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না ধীতিমান। এই মেয়েটিকেই তো তিনি পরশু রাত্রে জীব বার করা অবস্থায় ওড়নার ফাঁসে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেছিলেন। এ তো ইপসিতা। তা কি করে সম্ভব? ইপসিতার কি কোনো যমজ বোন আছে? তুমি তুমি কে? ঠিক সেই সময় ঘরের আলোটা দপ করে নিভে গেল। নিশ্ছিদ্র অন্ধকার নেমে এলো ঘরে। ধীতিমান চিৎকার করে উঠল, বন্যা, বন্যা তুই কোথায়? কেউ পালাবার চেষ্টা করবে না, সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। বন্যা। কিন্তু ধীতিমানের কথায় কেউ সাড়া দিল না। শুধু ধীতিমানের একবার যেন মনে হলো একরাশ দমকা বাতাস অন্ধকার ঘরের মধ্যে মুহূর্তের জন্য পাক খেয়ে কোথায় মিলিয়ে গেল। তবে কি মেয়েগুলো অন্য দরজা দিয়ে পালিয়ে গেল?
ঘরের বাইরে। দিদিমান তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে ছুটে নিচে নামার সিঁড়িটায় দাঁড়িয়ে বললেন, অবসর অবসর, বাইরে যারা আসছে তাদের ভিতরে রাখুন। বেশ কয়েকজন মেয়ে আছে এই বাড়িতে, তারা আমার মেয়েকে ভুলিয়ে আলিয়ে এনেছে। অন্ধকারে সবাই লুকিয়ে পড়েছে, কেউ যেন পালাতে না পারে। কুইক, স্থানীয় থানাকে খবর দিন। অফিসারের সঙ্গে সঙ্গে বাইরের দরজার কাছে গিয়ে পকেট থেকে হুইসেল বার করে বাজিয়ে দিলেন অফিসার। অফিসার সঙ্গে সঙ্গে বাইরের দরজার কাছে গিয়ে পকেট থেকে হুইসেল বার করে বাজিয়ে দিলেন। ইঙ্গিত পেয়ে সঙ্গে সঙ্গে গলির মুখে 4 জন পুলিশ কর্মী ছুটে বাড়ির ভিতর প্রবেশ করলেন। ধৃতিমানের নির্দেশ মতো তারা উপরে উঠে এলেন। টর্চের জোরালো আলোতে বিদীর্ণ হয়ে গেল অন্ধকার। মিনিট 10 মধ্যে খবর পেয়ে আরো এক গাড়ি পুলিশ কর্মী হাজির। কাছেই পেট্রোলিং ডিউটিতে ছিল তারা। বাড়িটা ঘিরে ফেলে বাড়ির ভেতর শুরু হলো যৌথ তল্লাশি। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পর্ণা, সমর্পিতা বা অন্য কোনো মেয়ের সন্ধান মিলল না। পুলিশ কর্মীরা ধৃতিমানকে ঘিরে দাঁড়িয়ে বলল, না স্যার, কেউ নেই বাড়িতে। না স্যার, কেউ নেই বাড়িতে। ধৃতিমান বললেন, তাহলে ওরা কোথায় পালালো? এ বাড়ি দোতলা থেকে নিচে নামার তো একটাই রাস্তা, বাড়িতে ঢোকার তো একটাই রাস্তা। আপনারা তো পাড়াতেই ছিলেন। হ্যাঁ, তারা কিছু জবাব দেওয়ার আগেই ধৃতিমানের মোবাইল ফোনটা বেজে উঠল। ধৃতিমান পকেট থেকে ফোনটা বার করে দেখলেন তার বাড়ি থেকে ফোন এসছে। তোকে পর্ণাকে বাড়িতে না পেয়ে বাড়িতে ফোন করেছে। ধৃতিমান হ্যালো হ্যালো বলতেই পরিচালক সাধনের কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো স্যার, আপনি কি অফিসে? এখনই বাড়িতে চলে আসুন। সাধনের কণ্ঠস্বর যেন কাঁপা কাঁপা। কেন, কি হয়েছে? ধৃতিমান জানতে চাইলেন। হ্যালো, কেন, কি হয়েছে? সাধন আতঙ্কিত স্বরে জবাব দিল, একটু আগে ছোট দিদিমণির ঘরে গিয়ে দেখি ছোট দিদিমণি পূর্ণার ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতেছে। পূর্ণা দিদিমণি আর বেঁচে নেই। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।